নমস্কার। অডিও স্টোরি স্টেশনে আপনাদের সকলকে জানাই স্বাগত। অডিও স্টোরি স্টেশনে আজ আপনারা শুনবেন শ্রী নিহার রঞ্জন গুপ্তের লেখা কিরিটি অমনিবাসের ৩য় খণ্ড থেকে নেয়া গল্প রাত্রি যখন গভীর হয় শেষ পর্ব। মূল গল্পে যাওয়ার আগে গল্পের প্রথম অংশটা আমি আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই, যাতে পরবর্তী অংশটা ধরতে আপনাদের সুবিধে হয়। গল্পের শুরুতেই আমরা দেখেছি শঙ্কর নামের এক যুবা পুরুষ, যিনি একসময় কিরিটির সহপাঠী ছিলেন। তিনি কাতরাজগড় এবং তেঁতুলিয়া হল্টের মাঝের যে কোলফিল্ড, সেই কোলফিল্ডে ম্যানেজার পদে নিযুক্ত হন। যদিও ইতিপূর্বে তিনি একটি অন্য কলিয়ারিতে উচ্চ পদে কর্মরত ছিলেন, কিন্তু এই কলিয়ারিটি নিয়ে নানান রকম রোমাঞ্চকর ঘটনা এবং গল্প শুনে তিনি বিশেষ আগ্রহী হন এবং স্পেশাল পারমিশন করিয়ে 4 মাসের ছুটি মঞ্জুর করিয়ে তিনি এই কলিয়ারিতে ম্যানেজার পদে আসেন। এবং এখানে জয়েন করার পূর্বে তিনি এই কলিয়ারির সম্পর্কিত সমস্ত ঘটনার কথা জানিয়ে কিরিটিকে একটি পত্র দেন এবং কিরিটিকে এখানে এসে এ ব্যাপারে তদন্ত করার অনুরোধ করেন। কলিয়ারির যিনি সরকার মশাই শ্রী বিমলবাবু, তার কাছ থেকে শঙ্কর এই কলিয়ারি সম্পর্কে আরও অনেক ঘটনা জানতে পারে। বিমলবাবুর মতে কলিয়ারিটি একটি অভিশপ্ত কোলফিল্ড এবং এখানে ঘটে চলা সমস্ত ঘটনাই নাকি ভৌতিক ঘটনা। কলিয়ারি যবে থেকে তৈরি হয়েছে তবে থেকে আজ পর্যন্ত এখানে যতজন ম্যানেজার এই কোলফিল্ডে নিযুক্ত হয়েছেন প্রত্যেককেই পাওয়া গেছে তাদের নিজেদের ঘরে মৃত অবস্থায়, এবং মৃতের শরীরে পাওয়া গেছে গলায় স্ট্র্যাঙ্গুলেশনের মার্ক এবং ঘাড়ের কাছে 3টি কালো কালো ছোট ছিদ্র। কিসের এই ছিদ্র? সত্যিই কি এই ঘটনাগুলো, এই খুনগুলো কোনো মানুষের দ্বারা সংগঠিত হওয়া, নাকি সত্যি বিমলবাবুর কথাই ঠিক, এগুলো সবই ভৌতিক কারসাজি? কিরিটির পূর্বে তার একান্ত বন্ধু এবং তার অ্যাসিস্ট্যান্ট সুব্রত কলিয়ারিতে আসে ব্যাপারটি তদন্ত করতে, এবং সে দেখতে পায় কলিয়ারির মধ্যে রাত্রেবেলায় কলিয়ারির মাঠে অদ্ভুত দর্শন এক মূর্তিকে। সে মানুষ না পিশাচ, এবং তার সাথে শোনে এক অদ্ভুত রক্তজল করা শার্দুলের ডাক। একবার নয়, পরপর 3 বার। কি ব্যাপার? আদেও খুনগুলো কি সত্যিই কোনো মানুষের দ্বারা সংগঠিত হচ্ছে, নাকি এর পিছনে রয়েছে সেই রহস্যময় মূর্তি? সুব্রত কি পারবে এই রহস্যের কিনারা করতে, নাকি মঞ্চে অবতীর্ণ হতে হবে কিরিটিকেও? প্রশ্ন অনেক, ধাঁধা পরিপূর্ণ, কুয়াশায় আচ্ছন্ন গল্প। সময় নষ্ট না করে চলুন শুনে নি এবং জেনে নি সব কিছুর পিছনে আসল ঘটনাটা কি। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। টেবিলের ওপর সুব্রতর আনিত তীরটা পড়েছিল। শঙ্কর সেটা টেবিল থেকে হাত বাড়িয়ে তুলে নিয়ে দেখতে লাগলো। তীরটা ছুঁড়ে কোনো এক হতভাগ্যের লাইফের ওপর নাকি অ্যাটেম্প্ট করা হয়েছিল। কে অ্যাটেম্প্ট করলো? কার লাইফের ওপরই বা অ্যাটেম্প্ট করলো? কেনই বা অ্যাটেম্প্ট করলো? আশ্চর্য! সহসা এক সময় সুব্রত চোখ খুলে সামনের দিকে তাকিয়ে শঙ্করের হাতে তীরটা দেখতে পেয়ে চমকে বলে উঠল, আরে সর্বনাশ, করছেন কি? তারপর কি একটা বিপরীত কাণ্ড ঘটিয়ে বসবেন? রাখুন রাখুন, তীরটা রেখে দিন। কে জানে কি ভয়ঙ্কর বিষ তীরের ফলাটায় মাখানো আছে। শঙ্কর এক প্রকার থতমত খেয়ে তীরটা টেবিলের ওপর নামিয়ে রাখল। এমন সময় ভৃত্য গরম চায়ের কাপ হাতে ঘরে ঢুকে কাপটা টেবিলের ওপর সুব্রতর সামনে নামিয়ে রেখে নিঃশব্দে কক্ষ থেকে বের হয়ে গেল। সুব্রত ধুমায়িত চায়ের কাপটা তুলে চুমুক দিল। একটা আরামের নিঃশ্বাস ছেড়ে সুব্রত শঙ্করের মুখের দিকে তাকালো। এই যে তীরটা দেখছেন শঙ্করবাবু,
একটু আগে কোনো এক অদৃশ্য আততায়ী ওটা ছুঁড়ে আমাকে ভবপারাবারে পাঠাতে চেয়েছিল। বলেন কি? শঙ্কর চমকে উঠল। আর বলি কি, খুব বরাত এ যাত্রায় বেঁচে যাওয়া গেছে। শুধু একবার নয়, দুবার তীর ছুঁড়ে আমার জীবন সংশয় ঘটানোর সাধু প্রচেষ্টা হয়েছিল। তারপর আতঙ্কে শঙ্করের সর্বশরীর তখন রোমাঞ্চিত। তারপর আর কি, দুটোর একটা অ্যাটেম্পটও সাকসেসফুল হয়নি। প্রমাণ এখনো শ্রীমান সুব্রত রায় আপনার চোখের সামনেই সশরীরে বর্তমান। তা যেন হলো, কিন্তু এ যে ব্যাপার ভয়ানক দাঁড়াচ্ছে ক্রমে সুব্রতবাবু। শেষকালে কি এলোপাথারি হাতের সামনে যাকে পাবে তাকেই মারবে? মারতে পারুক ছাই না পারুক, সাধু প্রচেষ্টার অভাব হবে না, এ কথা কিন্তু হলপ করে বলতে পারি মিস্টার সেন। সুব্রত বললে, কিন্তু এভাবে একদল ভয়ঙ্কর অদৃশ্য খুনেদের সঙ্গে কারবার করাও তো বিপজ্জনক। মুখোমুখি এসে দাঁড়ালেও না হয় এদের শক্তি পরীক্ষা করা যেত, কিন্তু এ যে গরিলা যুদ্ধের মতো। মেঘনাথ যিনি, তিনি হয়তো সামনাসামনি দাঁড়িয়েই কল টিপছেন, আর কতকগুলো পুতুলকে কোমরে দড়ি বেঁধে যেমন যেদিকে নাচাচ্ছেন তেমনই নাচছে। সুব্রত বলে, কিন্তু মেঘনাথটি কে? শঙ্কর সুব্রতর মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করল। আরে মশাই, সেটাই যদি জানা যাবে তবে এত হাঙ্গামাই বা আমাদের পোহাতে হবে কেন? সুব্রত হাসতে হাসতে জবাব দিল। তারপর সহসা হাসি থামিয়ে যথাসম্ভব গম্ভীর হয়ে সুব্রত বললে, আজ আবার একটা হতভাগ্য প্রাণ নিতে এসে প্রাণ দিয়েছে। সে কি? হ্যাঁ, বেচারা আমাকে মারতে এসে নিজে প্রাণ দিয়েছে। সুব্রত বললে, বলেন কি? তা কেমন করে জানলেন? হতভাগ্যের মৃতদেহ এখনো শালবনের মধ্যে পড়ে আছে। পুলিশে একটা খবর দেওয়া তো তবে দরকার। শঙ্কর বললে, তা দরকার বই কি, পুলিশ জাতটা বড় সুবিধের নয়। আগে থেকে সংবাদ একটা দিয়ে রাখাই আমার মতে ভালো। কেননা নয়কে হয় ও হয়কে নয় করতে তাদের জোড়া আর কেউ নেই। কিন্তু এত রাত্রে কাকে থানায় পাঠানো যায় বলুন তো? বাস তো সেই রাত 1:30টায়, ধারে কাছে তো থানাও নেই। সেই একদম কাতরাজগড় নয় তেঁতুলিয়া হল্টে। তাছাড়া ব্যাপার ক্রমে যা দাঁড়াচ্ছে, কোনো চেষ্টাকেই যেন আর বিশ্বাস করা যায় না। কিন্তু থানায় লোক পাঠাতে আর হলো না। ভৃত্য এসে সংবাদ দিলে থানার দারোগাবাবুর কাছ থেকে একজন লোক এসেছে সুব্রতবাবুর সঙ্গে দেখা করতে চায়। আমার সঙ্গে? সুব্রত উঠে দাঁড়ালো। বাইরে এসে দেখলো একজন চৌকিদার অপেক্ষা করছে। তুমি? সুব্রত প্রশ্ন করলে। আগে দারোগাবাবু আপনার নামে একখান চিঠি দিয়েছেন। একটা মোটা মুখবন্ধ অন হিজ ম্যাজেস্টিজ সার্ভিস লেখা খামটা লোকটা সুব্রতর দিকে এগিয়ে ধরল। সুব্রত খামটা হাতে ঘরে ঢুকতেই শঙ্কর বললেন, কি ব্যাপার সুব্রতবাবু? দারোগাবাবু একটা চিঠি পাঠিয়েছেন। ভালো কথা, দেখুন তো লোকটা চলে গেল নাকি। কেন? তাড়াতাড়ি চাকরটাকে জিজ্ঞাসা করুন। এই ঝুমন, শঙ্কর ডাকল। বাবু। ঝুমন দরজার ওপারে এসে দাঁড়ালো। চৌকিদারটা কি চলে গেছে? আগে না, চুটিয়া খাচ্ছে। তাকে একটু দাঁড়াতে বল। ঝুমন চলে গেল। ব্যাপার কি? শঙ্কর সপ্রশ্ন দৃষ্টিতে সুব্রতর মুখের দিকে তাকালো। এই লোকটার হাতেই দারোগাবাবুকে শালবনের খুন সম্পর্কে একটা খবর দিয়ে দিন না, তাহলে আর লোক পাঠাতে হয় না। হ্যাঁ, ঠিক বলেছেন তো। শঙ্কর তাড়াতাড়ি একটা চিঠির কাগজে সংক্ষেপে শালবনের খুন সম্পর্কে যতটা সুব্রতর কাছে শুনেছিল লিখে চৌকিদারের হাতে দিয়ে দিল, দারোগাবাবুকে দিয়ে দেবার জন্য। চৌকিদার চলে গেল। সুব্রত খামটা খুলে দেখল গোটা 3-4 পুলিশ মর্গের রিপোর্ট ও তার সঙ্গে ছোট্ট একটা চিরকুট। সুব্রতবাবু, ময়নাতদন্তের রিপোর্ট পাঠালাম। কাজ হয়ে গেলে যত তাড়াতাড়ি পারেন ফেরত দিলে সুখী হব। আর দয়া করে কিরিটিবাবু এলে একটা সংবাদ দেবেন কত দূর এগুলো। নমস্কার। কিসের চিঠি সুব্রতবাবু? শঙ্কর প্রশ্ন করল। এখানে ইতিপূর্বে যেসব ম্যানেজার মারা গেছেন তাদের ময়নাতদন্তের রিপোর্ট। ঠাকুর এসে বললে, খাবার প্রস্তুত। দুজনে উঠে পড়ল।
খাওয়া দাওয়ার পর সুব্রত মাথার ধারে একটা টুলের উপরে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে কম্বলে গা ঢেকে শুয়ে পড়ল। তারপর আলোর সামনে রিপোর্টগুলো খুলে এক এক করে পড়তে লাগলো। মৃত্যুর কারণ প্রত্যেকেরই এক। প্রত্যেকেরই শরীরে তীব্র বিষের ক্রিয়ায় রক্ত জমাট বেঁধে মৃত্যু হয়েছে এবং প্রত্যেকেরই গলার পিছন দিকে যে ক্ষত পাওয়া গেছে সেখানকার টিস্যু পরীক্ষা করে দেখা গেছে সেখানকার টিস্যুতেই সেই বিষ ছিল। সিভিল সার্জনের মতে সেই ক্ষতই বিষ প্রবেশের পথ। তাহলে বোঝা যাচ্ছে ময়নাতদন্তের রিপোর্ট থেকে যে নিছক গলা টিপেই খুনগুলো করা হয়নি। ময়নাতদন্তের রিপোর্টের সঙ্গে কেমিক্যাল এক্সামিনেটরদের কোনো রিপোর্ট নেই। তাহলে জানা যেত কী ধরনের বিষ প্রয়োগ করা হয়েছে। তবে এটুকু বেশ স্পষ্ট বোঝা যায় বিষ অত্যন্ত তীব্র শ্রেণীর। কিন্তু প্রত্যেক মৃত ব্যক্তির গলার পিছন দিকে যে 4টে করে কালো ছিদ্র বা ক্ষত পাওয়া গেছে সেগুলো তাৎপর্য কী? কিভাবে সেগুলো হলো? কেনই বা হলো? সুব্রত চিন্তামগ্ন হয়ে পড়ল। একসময় সুব্রতর মনে হলো এমনও তো হতে পারে কোনো একটা গভীর উদ্দেশ্য নিয়ে এইভাবে পরপর খুন করা হচ্ছে। কিন্তু তাহলেই বা সে উদ্দেশ্যটা কি? সুব্রত চিঠির কাগজটার প্যাডটা টেনে নিয়ে কিরিটিকে চিঠি লিখতে বসল। কিরিটি, গতকালকের সমস্ত সংবাদ দিয়ে তোকে একখানা চিঠি দিয়েছি। ভেবেছিলাম আজ আর বুঝি তোকে চিঠি দেওয়ার মতো কোনো প্রয়োজনই থাকবে না, কিন্তু এখন মনে হচ্ছে কতগুলো ব্যাপারে পরামর্শ নেওয়া আমার একান্ত প্রয়োজন হয়ে দাঁড়াচ্ছে। আজ আবার অতর্কিতভাবে এক হতভাগ্য সাঁওতাল কুলি আমাকে খুন করতে এসে নিজে অদৃশ্য এক আততায়ীর হস্তে প্রাণ দিয়েছে। এই শত্রুর দেশে কে আমার এমন বন্ধু আছেন বুঝলাম না, যিনি অলক্ষ্যে থেকে এভাবে আমার প্রাণ বাঁচিয়ে গেলেন। এই ব্যাপারটা যে এক্সপ্লেনেশন আমার মনে মনে খাড়া করেছি, আসলে হয়তো মোটেও তা না হতে পারে। হয়তো এটা আগাগোড়াই সবটা আমার উর্বর মস্তিষ্কের নিছক একটা অনুমান মাত্র। কিংবা হয়তো এমনও হতে পারে তাদেরই দলের কেউ তার ওপরে হিংসা পোষণ করে বা অন্য কোনো গূঢ় কারণবশত তাকে খুন করে রেখে গেছে অলক্ষ্যে থেকে। তবে ময়নাতদন্তের একটা রিপোর্ট আজ কিছুক্ষণ আগে দারোগাবাবু দয়া করে আমাকে পাঠিয়ে দিয়েছেন। তাতে দেখলাম হতভাগ্য ম্যানেজারদের মৃত্যুর কারণ বিষ। মাইনের মধ্যেকার ব্যাপারটা এখনও জানা যায়নি, তবে রিপোর্ট দেখে মনে হয় 10 জনই খুন হয়েছেন। বুঝতে পারি না এরকম নৃশংসভাবে একটার পর একটা খুন করে কি লাভ থাকতে পারে খুনির। আর ম্যানেজারগুলো তো তৃতীয় পক্ষ, তাদের নিজস্ব কি এমন ইন্টারেস্ট খনি সম্পর্কে থাকতে পারে যাতে করে তাদের এভাবে খুন হওয়ার ব্যাপারটা এক্সপ্লেন করা যেতে পারে। তবে কি আসল ব্যাপারটা আগাগোড়াই একটা হুমকি বা চাল? যা হোক, এখনো পর্যন্ত তোর বন্ধুটি নির্বিঘ্নে সুস্থ বহাল তবিয়তেই খোশ মেজাজেই আছেন। খবর কি? রাজুর খবর কি? মা কেমন আছেন? তোদের সুব্রত। পরদিন সকালে সুব্রতর যখন ঘুম ভাঙল, চারিদিকে একটা ঘন কুয়াশার জবনিকা দুলছে। শঙ্কর খানিক আগেই শয্যা থেকে উঠে মাইনের দিকে চলে গেছে, কেননা আজ থেকে আবার মাইনের কাজ শুরু হবার কথা। ঝুমন চায়ের জল চাপিয়ে দুবার সুব্রতর ঘরের কাছে এসে ফিরে গেছে সুব্রতকে নিদ্রিত দেখে। শয়নঘর থেকে বের হয়ে সুব্রত ডাকল, ঝুমন সাব। ঝুমন সামনে এসে দাঁড়ালো। কিরে, তোর চা রেডি তো? ঝুমন হাসতে হাসতে জবাব দিল, হি হি হি, জি সাব। ম্যানেজার বাবু কোথায়? খাদে গেছেন হুজুর। চা খেয়ে গেছেন? আগে না, বলে গেছেন আপনি ঘুমিয়ে উঠলে তিনি এর মধ্যে ফিরে আসবেন, তারপর একসঙ্গে দুজনে চা খাবেন। বেশ, তবে তুই চায়ের সব জোগাড় কর, আমি ততক্ষণে চটপট হাত মুখটা ধুয়ে নিই, কি বলিস? জি সাব। ঝুমন নিজের কাজে রান্নাঘরের দিকে চলে গেল। সুব্রত বাথরুম থেকে হাত মুখ ধুয়ে গরম ওভারকোটটা গায়ে চাপিয়ে চায়ের টেবিলের কাছে এসে দেখে শঙ্কর এর মধ্যে কখন মাইন থেকে ফিরে চায়ের টেবিলের সামনে এসে বসে আছে। তাহলে শঙ্করবাবু মাইনের কাজ শুরু করে দিয়ে এলেন? হ্যাঁ, কে? সুব্রতবাবু, কি বলছিলেন? মাইনের কাজ শুরু হবার আজ সকাল থেকে অর্ডার ছিল না? কাজ শুরু হলো? হ্যাঁ হয়েছে, কিন্তু একটা বিচিত্র আশ্চর্যের ব্যাপার ঘটেছে। মনে হচ্ছে এটা যেন ভেলকিবাজির খনি। ব্যাপার কি? সুব্রত দৃষ্টিতে প্রখর একটা চাহনি।
ঝুমন গরম চা, রুটি, মাখন, ডিম সেদ্ধ ও কেক সাজিয়ে দিয়ে গেল সামনের টেবিলের ওপরে। একটা সেদ্ধ ডিমের অর্ধেকটা কাঁটা দিয়ে ভেঙে নিয়ে সেটা গালে পুরে চিবোতে চিবোতে শঙ্কর বলল, তাছাড়া আর কি বলবো বলুন? 13 নম্বর কাঁথিতে মরল 10 জন। কয়লার চাংড়া সরিয়ে মৃতদেহ পাওয়া গেল মোটে একটা। তার মানে? সুব্রত বিস্মিত দৃষ্টিতে শঙ্করের মুখের দিকে তাকালো। হ্যাঁ মশাই। এত বিস্মিত হচ্ছেন কেন? 13 নম্বর কাঁথিতে মৃতদেহ মাত্র একটাই পাওয়া গেছে। তবে যে শুনলাম 10 জন মারা গেছে। সুব্রত রুদ্ধ নিঃশ্বাসে বললে, তাই তো শোনা গিয়েছিল, এবং লিস্ট মতো 10 জনকে পাওয়াও যায়নি। কিন্তু কয়লা সরিয়ে মৃতদেহ উদ্ধার করার পর দেখা যাচ্ছে মাত্র একটি। বলেন কি? ভালো করে খুঁজে দেখা হয়েছিল তো? সুব্রত প্রশ্ন করলে। আমি নিজে পর্যন্ত দেখে এসেছি। মানুষ তো দূরের কথা, একগাছি চুলও দেখতে পেলাম না। আশ্চর্য। তারপর আবার সুব্রত জিজ্ঞাসা করল, 13 নম্বর কাঁথিতে কাজ চলছে নাকি? না, 13 নম্বর কাঁথিতে কাজ একদম বন্ধ করে রেখে এসেছি। বেশ করেছেন। চলুন চা খেয়ে আমি একবার সেই 13 নম্বর কাঁথিটা ঘুরে দেখে আসব। বেশ তো, চলুন, উদাসভাবে শঙ্কর জবাব দিল। চা পান শেষ করে বেরোবার জন্য প্রস্তুত হচ্ছে দুজনে বাইরের রাস্তায় এসে দাঁড়ালো। এমন সময় দেখা গেল বিমলবাবুর সঙ্গে অদূরে দারোগাবাবু আসছেন। দারোগাবাবু আগে হাত তুলে নমস্কার জানালেন। নমস্কার সুব্রতবাবু। নমস্কার মিস্টার সেন। ওরা দুজনেই প্রতি নমস্কার জানালো। দারোগাবাবু প্রশ্ন করলেন, কোথায় মশাই আপনাদের শালবনে খুন হয়েছে? কিন্তু এত তাড়াতাড়ি খবরটা পেলেন কি করে? সুব্রত শুধোয়। এদিকে আসছিলাম, পথেই চিঠিটা পেয়ে গেলাম। কিন্তু কি? এতক্ষণ ধরে প্রায় আধ ঘন্টা আমি আর বিমলবাবুকে সঙ্গে নিয়ে তন্ন তন্ন করে শালবন নদীর ধার পর্যন্ত খুঁজে এলাম, কিন্তু কোথাও তো মশাই লাশের টিকিটিরও দর্শন পেলাম না। অন্ধকারে ভুল দেখেননি তো? সুব্রত চমকে উঠল। আপনি বলছেন কি স্যার? আমার চোখের সামনে ব্যাটা ছটফট করে মরল আর আমি ভুল দেখলাম? তবে বোধহয় ব্যাটা মরে ভূত হয়ে হাওয়ায় মিলিয়ে গেছে সুব্রতবাবু। হাসতে হাসতে দারোগাবাবু বললেন, দেখুন দারোগাবাবু, নেশা ভাঙের অভ্যেস আমার জীবনে নেই। তাছাড়া চোখের দৃষ্টি এখনো আমার খুবই প্রখর ও সজাগ। কিন্তু লাশটা তাহলে কোথায় যে যাবে বলুন? কথাটা বললেন বিমলবাবু। কোথায় যাবে তা কি করে বলবো? পাওয়া যখন যাচ্ছে না, তখন নিশ্চয়ই কেউ রাতারাতি লাশ সরিয়ে নিয়ে গেছে। কিন্তু ওই শালবনে অত রাত্রে যে একটা লোক খুন হয়েছে, সে কথা লোকে জানলেই বা কেমন করে যে সরিয়ে নেবে রাতারাতি? দারোগাবাবু বললেন। এবার সুব্রত আর না হেসে থাকতে পারলে না। হাসতে হাসতে বলল, তা যা বলেছেন। তবে খুনি সে তো জানতই লোকটা মারা গেছে। বিশেষ করে বন্দুকের গুলি খেয়ে যে বাঁচা চলে না, এবং সেগুলি যখন পাঁজরা ভেদ করে গেছে। তবে কি আপনি বলতে চান সুব্রতবাবু খুনি লাশ সরিয়েছে? বলতে আমি কিছুই চাই না। লাশ কেউ সরিয়েছে বা সরায়নি এ সম্পর্কে তর্ক বিতর্ক করারও ইচ্ছে আমার নেই। আপনারা যে সিদ্ধান্তে ইচ্ছা উপস্থিত হতে পারেন এবং যেমন খুশি ফার্দার প্রসিড করতে পারেন। তবে এটা ঠিকই জানবেন যে কাল একজন কুলি শালবনে বন্দুকের গুলিতে খুন হয়েছিল। আপনার কথাই যদি ধরে নিই, অর্থাৎ খুনি লাশ সরিয়ে থাকে, তবে কোথায় সরালো? দারোগাবাবু সুব্রতর মুখের দিকে তাকিয়ে বললেন। কেমন করে বলবো বলুন তো? আমার সঙ্গে পরামর্শ করে তো আর লাশ সরায়নি। তাও তো ঠিক। দারোগাবাবু মাথা দোলাতে লাগলেন পরম বিজ্ঞের মতো। দারোগাবাবুর যেন অতঃপর কেমন সব গোলমাল হয়ে যায়। কিছুক্ষণ চিন্তা করে তিনি বললেন, চলুন না সুব্রতবাবু, আমার সঙ্গে একটিবার সেই শালবনে। কোথায় আপনি মৃতদেহ দেখে এসেছিলেন এক্স্যাক্ট লোকেশনটা দেখাবেন। নিশ্চয়ই, চলুন। সকলে নদী পার হয়ে শালবনের দিকে এগিয়ে চলল।
প্রভাতের সোনালি রোদ শালবনের গাছের পাতার ফাঁকে ফাঁকে ইতস্তত উঁকি দিচ্ছে। শীতের প্রভাতের ঝিরঝিরে হাওয়া শালবনের গাছের সবুজ কচি পাতাগুলিকে মৃদু মৃদু শিহরণ দিয়ে বয়ে যায়। সকলে এসে শালবনের মধ্যে প্রবেশ করল। কোথায় দেখেছিলেন কাল রাত্রে সেই মৃতদেহ সুব্রতবাবু? দারোগাবাবু প্রশ্ন করলেন। ওই শালবনের দক্ষিণ দিকে। গত রাত্রে সেই জায়গায় সকলে সুব্রত নির্দেশ মতো এসে দাঁড়ালো। আশেপাশে কয়েকটা বড় বড় শাল গাছ ছোট একটা জায়গাকে যেন আরও ছায়াচ্ছন্ন ও নির্জনতর করে ঘিরে রেখেছে। এই সেই জায়গা দারোগাবাবু, সুব্রত বললে। সেই জায়গার মাটিতে তখনও রক্তের দাগ জমাট বেঁধে শুকিয়ে আছে দেখা গেল। সুব্রত সেই জমাট বাঁধা রক্তের দাগগুলোর দিকে আঙুল তুলে বলল, এই দেখুন দারোগা সাহেব, আমি যে গত রাত্রে স্বপ্ন দেখিনি বা আমার চোখের দৃষ্টিভ্রম ঘটেনি তার প্রমাণ। এই মাটির বুকে এখনও রক্তের দাগ রয়েছে। সকলে তখন এক এক করে রক্তের দাগগুলো পরীক্ষা করে দেখল এবং সুব্রতর কথা যে মিথ্যা নয় এরপর সেটাই সকলে মেনে নিতে বাধ্য হলো। তাই তো স্যার, এই যে তাজ্জব ব্যাপার, দারোগাবাবু বলতে লাগলেন। কিন্তু মৃতদেহটা তবে কোথায় গেল? সুব্রত তখন চারিদিকে ইতস্তত অনুসন্ধিৎসু দৃষ্টিতে চেয়ে কি যেন দেখছিল। দারোগাবাবুর কথার কোনো জবাবই দিল না। এদিক ওদিক চেয়ে দেখতে দেখতে সহসা এক সময় সুব্রতর চোখের দৃষ্টিটা উজ্জ্বল হয়ে উঠল এবং সহসা সে চিৎকার করে উঠল, ইউরেকা, ইউরেকা! সম্ভবত আপনার লাশ পাওয়া গেছে দারোগাবাবু। কিন্তু একটা শাবলের যে দরকার। সুব্রতর উৎফুল্ল চিৎকারে সকলেই সুব্রতর দিকে ফিরে তাকালো। ব্যাপার কি সুব্রতবাবু? শঙ্কর বললে। লাশ পাওয়া গেছে শঙ্করবাবু, সুব্রত হাসতে হাসতে বলল। লাশ পাওয়া গেছে? আপনার মাথা খারাপ হলো নাকি সুব্রতবাবু? দারোগাবাবু বললেন। দয়া করে একটা শাবল আনিয়ে দিন, আমি এখনই প্রমাণ দিচ্ছি। তখনই বিমলবাবুকে খনিতে পাঠিয়ে দেওয়া হলো একটা শাবল নিয়ে আসবার জন্য। অল্পক্ষণের মধ্যেই বিমলবাবু ছোট একটা মাটি খোঁড়া শাবল নিয়ে ফিরে এলেন। এই নিন স্যার শাবল। সুব্রত বিমলবাবুর হাত থেকে শাবলটা নিয়ে একটা বড় শাল গাছের গোড়ার থেকে একটা ছোট শাল গাছের গোড়া চারা এক টান দিয়ে অনায়াসে শিকড়সদ্য তুলে ফেলে দিয়ে ক্ষিপ্র হস্তে মাটি খুঁড়তে লাগলো। বেশি মাটি খুঁড়তে হলো না, খানিকটা মাটি উঠে আসবার পরই একটা মানুষের হাত দেখা গেল। এই দেখুন দারোগা সাহেব, আমার কথা ঠিক কি না, এই দেখুন লাশ। সুব্রত সমস্ত শরীর ও কণ্ঠস্বর প্রবল একটা উত্তেজনায় যেন কাঁপছে। তারপর অল্প আয়াসেই মাটি থেকে মৃতদেহ খুঁড়ে বের করা হলো। মৃতদেহটা পরীক্ষা করে দেখা গেল সুব্রত যা বলেছিল ঠিক তাই। মৃতদেহর পাঁজরায় গুলির ক্ষতও রয়েছে। দারোগাবাবু এতক্ষণ একটিও কথা বলেননি, যেন বোকা বনে গেছেন। এমন ব্যাপার যে একটা ঘটতে পারে এ যেন ইতিপূর্বে তার ধারণার অতীত ছিল। তিনি একজন দারোগা, 1-8 বছর নয়, প্রায় দীর্ঘ 11 বছর এই লাইনে চুল পাকাচ্ছেন, অথচ এই সামান্য সম্ভাবনাটা তার মাথায় খেলেনি। খেলল কিনা সামান্য একজন শখের গোয়েন্দার সহচরের মাথায়। দারোগাবাবু একটু গম্ভীরই হয়ে গেলেন। এবার বিশ্বাস হয়েছে তো স্যার আমার কথা পুরোপুরি? সুব্রত দারোগাবাবুর মুখের দিকে চেয়ে মৃদু হাসতে হাসতে প্রশ্ন করল। এখন আর না বিশ্বাস করে কি কেউ পারে সুব্রতবাবু? বলল শঙ্কর। কিন্তু আপনার তীক্ষ্ণ বুদ্ধির প্রশংসা না করে পারছি না সুব্রতবাবু। বুদ্ধির কিছু নয়, কমন সেন্স শঙ্করবাবু। বুদ্ধি যদি বলেন সে আমার বন্ধু ও শিক্ষাগুরু কিরিটি রায়ের আছে, সুব্রত বললেন। শেষের দিকে তার কণ্ঠস্বর শ্রদ্ধায় যেন রুদ্ধ হয়ে গেল। কিন্তু কেমন করে বুঝলেন সুব্রতবাবু যে লাশ এখানে লুকোনো আছে? বললাম তো, কমন সেন্স। এই গাছটা লক্ষ্য করে দেখুন, গাছের পাতাগুলো যেন নেতিয়ে গেছে, এটাই আমার দৃষ্টি আকর্ষণ করে। বাকিটা আমার অনুমান। চারিদিকে চেয়ে দেখুন, চারা গাছ আরও দেখতে পাবেন, কিন্তু কোনো গাছেরই পাতা এমন নেতানো নয়। প্রথমেই আমার মনে হলো ওই গাছের পাতাগুলো অমন নেতিয়ে গেছে কেন। তখনই গাছটার পাশে ভালো করে চাইতেই মাটির দিকে নজর পড়ল। একটু ভালো করে লক্ষ্য করলেই বোঝা যায় পাশের মাটিগুলো কেমন যেন আলগা, মনে হয় কি যেন চারিদিকটা খুঁড়ে আবার ঠিক করে রেখেছে। যেই কাজ করে থাকুক না কেন লোকটার যথেষ্ট প্রত্যুৎপন্নমতিত্ব আছে বলতেই হবে।
মাটি খুঁড়ে মৃতদেহ পুঁতে এই গাছটি অন্য জায়গা থেকে উপড়ে এনে এখানে পুঁতে দিয়ে গেছে, যাতে করে কারো নজরে না পড়ে এবং স্বাভাবিক বলেই মনে হয়। কিন্তু গাছটি অন্য জায়গা থেকে উপড়ে আনার জন্য এক রাত্রেই সেটি নেতিয়ে উঠেছে। আরও ভেবে দেখুন, এক রাত্রের মধ্যে যেখানে মোটর বা গাড়ি, ট্রেন তেমন কোনো কিছুরই ভালো বন্দোবস্ত নেই, সেখানে একটা লাশকে সরিয়ে ফেলা কতটা কষ্টসাধ্য। তাছাড়া একটা মৃতদেহ অন্য জায়গায় সরানোও বিপদসংকুল ব্যাপার। একে তো সকলে নজর এড়িয়ে নিয়ে যেতে হবে, তার উপর ধরা পড়বার খুবই সম্ভাবনা। অথচ মৃতদেহটা এভাবে ফেলে রাখাও চলে না, তাই সরানোই একমাত্র বুদ্ধিমানের কাজ এবং আশেপাশের কোথাও পুঁতে ফেলতে পারলে সব দিকই রক্ষে হয় এবং ব্যাপারটাও সহজ সাধ্যকর হয়ে যায়। যা হোক, সকলে তখন লাশের একটা বন্দোবস্ত করে বাংলোর দিকে ফিরল। কারো মুখেই কোনো কথা নেই, সকলেই নির্বাকভাবে পথ অতিক্রম করছে। সকলে এসে বাংলোয় প্রবেশ করল। বিমলবাবু বাংলো পর্যন্ত আসেননি, খনির দিকে চলে গেছেন মাঝপথ থেকে বিদায় নিয়ে। বারান্দায় কয়েকটা বেতের চেয়ার পাতা ছিল, তিনজনে তিনটে চেয়ার টেনে বসল। দারোগাবাবুই প্রথম কথা বললেন। সুব্রতবাবু, ময়না তদন্তের রিপোর্টগুলো পড়েছেন নাকি? হ্যাঁ, কাল রাত্রেই পড়ে ফেলেছি। কি বুঝলেন? সামান্যই, তার থেকে কোনো সিদ্ধান্তে উপস্থিত হওয়া চলে না। আচ্ছা দারোগা সাহেব, এই কেসগুলোর কেমিক্যাল এক্সামিনেশনের রিপোর্টগুলো আপনার কাছে আছে নাকি? না, তবে বলেন তো, চেষ্টা করে আনিয়ে দিতে পারি কোয়ার্টার থেকে। দরকার আছে নাকি? সেটা পেলে ভালো হতো। একটা কাজ করতে পারবেন দারোগা সাহেব? বলুন। একটু অপেক্ষা করুন। সুব্রত ঘরের মধ্যে চলে গেল এবং পরক্ষণেই কাগজে মোড়া গত রাতের সেই তীরটা হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে এলো। ব্যাপারটা কি? ওটা কি আপনার হাতে? দারোগাবাবু সুব্রতর হাতের কাগজের মোড়া তীরটার দিকে আঙুল নির্দেশ করে জিজ্ঞাসা করলেন। কাগজের মোড়কটা খুলতে খুলতে সুব্রত বললে, এটা একটা তীর। এর ফলায় আমার মনে হয় কোনো মারাত্মক রকমের বিষ মাখানো আছে। দয়া করে এটা ধানবাদের কোনো কেমিস্টের কাছ থেকে একটু এক্সামিন করে কী বিষ আছে জেনে আমায় জানাতে পারবেন? চেষ্টা করতে পারি, তবে কতদূর সফল হব বলতে পারি না। তার চেয়ে কলকাতায় পাঠিয়ে দিই না কেন? 1 সপ্তাহের মধ্যেই কেমিক্যাল এক্সামিনেশনের রিপোর্ট পেয়ে যাবেন। দেখুন, যদি ধানবাদে সুবিধা না হয় তবে কলকাতাতেই পাঠাবেন। তখনকার মতো চা ও জলখাবার খেয়ে দারোগাবাবু বিদায় নিয়ে চলে গেলেন। শঙ্কর খাদের দিকে রওনা হলো। সুব্রত চেয়ারটার ওপর গা এলিয়ে দিয়ে সমস্ত ঘটনাটা চিন্তা করতে লাগল। প্রতি রাতের মতো আজও রাত্রির অন্ধকার ধূসর কুয়াশার ঘুমটা টেনে পায়ে পায়ে ক্লান্ত শ্রান্ত ধরণীর বুকে নেমে এলো। পাখির দল কুলায় গেল ফিরে। সারাদিন খনিতে খেটে ক্লান্ত সাঁওতাল কুলিকামিনরা যে যার ধাওড়ায় ফিরে এসেছে। সুব্রত চুপটি করে বারান্দায় একটি বেতের ডেক চেয়ারে গা এলিয়ে দিয়ে বসে দূরের দিকে তাকিয়েছিল। কাল হয়তো কিরিটির চিঠি পাওয়া যাবে, কিন্তু আজকের রাতটা এ কি নির্বিঘ্নে কাটবে? রাতের অন্ধকারে কি আজ আর বিভীষিকাময় মৃত্যুর কঠিন হিমপরশ কোনো হতভাগ্যের ওপর নেমে আসবে না? দূর থেকে সাঁওতালি বাঁশি ও মাদলের সুর ভেসে আসে। জীবনের কোনো মূল্যই ওদের কাছে নেই। প্রকৃতির স্নেহের দুলাল ওরা। মাটির ঘরে অযত্নে বর্ধিত মাটি মাখা সহজ সরল শিশুর দল। প্রাণ প্রাচুর্যে জীবনের পাত্র ওদের কানায় কানায় পূর্ণ। শঙ্কর এখনো খাদ থেকে ফেরেনি। ঝুমন গরম চা, কেক ও ফল প্লেটে সাজিয়ে দিয়ে গেল। সুব্রত এক টুকরো কেক মুখে পুরে চায়ের কাপটা তুলে নিল। বাইরে আজ ঠান্ডাটা যেন একটু বেশি এসেছে। মাঝে মাঝে খোলা প্রান্তর থেকে আসন্ন রাতের স্তব্ধতা যেন বহন করে আনে হিমেল হাওয়ার ঝাপটা। একসময় চায়ের পাত্র নিঃশেষ করে সুব্রত পাশের টিপয়ে সেটা নামিয়ে রেখে দিল। কত রকম চিন্তা একটার পর একটা মাথার মধ্যে এলো মাকড়সার জালের মতো, এবং সেই জালের সূক্ষ্ম তন্তুগুলো বেয়ে বেয়ে ক্ষুদ্র ক্ষুদ্র 4টি দাগের মতো কি যেন ঘুরে ঘুরে বেড়ায়। কি ওগুলো? ভূতের মতো একাকী চুপ করেই বারান্দার ঠান্ডায় বসে বসে কি ভাবছেন? চোখ তুলে তাকায় সুব্রত। কে? শঙ্করবাবু। সুব্রত ধীর কণ্ঠে বলে, কি এত ভাবছিলেন বলুন তো? এখানে এসে আপনার এত কাছে দাঁড়িয়ে আছি,
তবুও টের পাননি? হাসতে হাসতে শঙ্কর জিজ্ঞাসা করে, এবেলা খাদের অবস্থা কেমন? পিসফুলি ওয়াক চলছে তো? কতকটা, যদি কিছু দুর্ঘটনা বা আচমকা কোনো ঘটনা এসে না পড়ে তো। হঠাৎ কথা কেন শঙ্করবাবু? বলা তো যায় না, শঙ্কর মৃদু কণ্ঠে বলে। বিমলবাবুর ভাষায় বলতে গেলেই ভৌতিক ফিল্ড যখন তখনই যে কোনো ভয়ঙ্কর ব্যাপার ঘটাতে পারে সুব্রতবাবু। তাছাড়া নতুন ম্যানেজার বাবু এখনও ভূতের হাতে আক্রান্ত হননি যখন। সুব্রত কোনো কথা বলে না। তারপর আপনার কাজ কত দূর এগোলো সুব্রতবাবু? হাউ ফার ইউ হ্যাভ প্রসিড? অনেকটা। বলেন কি? শঙ্করের কণ্ঠস্বর উদ্গ্রীব হয়ে ওঠে। হ্যাঁ, কিন্তু এখনও আমাদের দারোগাবাবু এসে পৌঁছলেন না। দারোগাবাবু এখন আসবার কথা আছে নাকি? শঙ্কর উৎকণ্ঠিতভাবে প্রশ্ন করে। তাকে সন্ধ্যার পরই যে বাসটা থামে তাতে দুজন কনস্টেবল নিয়ে আসতে বলে দিয়েছিলাম। কনস্টেবল নিয়ে আসতে বলেছিলেন? কেন? হঠাৎ কনস্টেবল নিয়ে আসবেন কেন? কাউকে গ্রেপ্তার করবেন নাকি? শঙ্কর সপ্রশ্ন দৃষ্টিতে সুব্রতর দিকে তাকালো, কিন্তু চারিদিককার অন্ধকারে কিছু দেখা গেল না। আবার শঙ্কর প্রশ্ন করে, আমি যে অন্ধকারেই থাকছি সুব্রতবাবু, প্লিজ একটু খুলে বলুন, কাকে গ্রেপ্তার করবেন? খুনিকে, এ রহস্যের হোতাকে। পেরেছেন বুঝতে তাহলে? সত্যি পেরেছেন জানতে হত্যাকারী কে? এক রাস উৎকণ্ঠা শঙ্করের গলার স্বরে ফুটে বেরোলো। হ্যাঁ, সুব্রত জবাব দেয়। কে সুব্রতবাবু? আপনি বলুন কে? সুব্রত স্মিতভাবে শঙ্করের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে। আগে বলুন এই খনি এরিয়ার মধ্যে সেই লোকটা আছে কি না, তারপর বলছি। শঙ্কর সুব্রতর মুখের দিকে ব্যাকুল দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে, যদি বলি আছে? সুব্রত মৃদুস্বরে জবাব দেয়, তাহলে বলবো আমিও একজনকে সন্দেহ করেছি সুব্রতবাবু। কে? বিমলবাবু, এই খনির সরকার? হ্যাঁ, কিন্তু আশ্চর্য, হাউ কুড ইউ গেস? আপনারা দেখছি সর্বজ্ঞ। অ্যাম আই রাইট সুব্রতবাবু? অধীরভাবে শঙ্কর সুব্রতকে প্রশ্ন করে। ইউ আর রাইট শঙ্করবাবু, ধীরভাবে সুব্রত জবাব দেয়। আজ তাহলে বিমলবাবুকে গ্রেপ্তার করছেন বলুন? শঙ্করবাবু আবার জিজ্ঞাসা করেন। এমন সময় দারোগাবাবু দুজন কনস্টেবল সমবিবাহারে এসে হাজির হলেন। বাংলোর বারান্দায় উঠতে উঠতে দারোগাবাবু বললেন, আমরা এসে গেছি সুব্রতবাবু। মেনি মেনি থ্যাঙ্কস, আসুন আসুন। এভরিথিং ইজ ওকে? একটু চাপা গলায় বলে ওঠে। ইয়েস, এভরিথিং ইজ ওকে, দারোগাবাবু জবাব দিলেন। আপনারা তাহলে একটু অপেক্ষা করুন, আমরা চট করে খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে নিচ্ছি। উঠুন শঙ্করবাবু, রাত অনেক হয়ে গেছে, চলুন খেতে যাওয়া যাক। চলুন। সুব্রত ও শঙ্কর দুজন উঠে পড়ল। রাত্রি গভীর হয়েছে। সুব্রত, শঙ্কর, দারোগাবাবু তিনজনের নিঃশব্দে কালো কয়লার গুঁড়ো কাঁকড় ঢালা অপ্রশস্ত রাস্তাটা, যেটা বরাবর অফিসারদের কোয়ার্টারের দিকে চলে গেছে, সেই রাস্তা ধরে প্রেতের মতো এগিয়ে চলে। সকলের পায়ে রাবার শু। কাঁকড় কয়লা বিছানো রাস্তা দিয়ে চললেও কোনো শব্দ পাওয়া যায় না। সকলে এসে বরাবর বিমলবাবুর কোয়ার্টারের সামনে দাঁড়ালো। এর মধ্যেই চারিদিকে কুয়াশা জমেছে। আশেপাশের সব কিছু আবছা অস্পষ্ট হয়ে উঠছে। বিমলবাবুর কোয়ার্টারটা কুয়াশার ওড়না জড়িয়ে যেন আবছা হয়ে দাঁড়িয়ে আছে। আগে সুব্রত, তার পিছনে শঙ্করবাবু ও দারোগাবাবু পা টিপে টিপে বিড়ালের মতো সন্তর্পণে বারান্দা অতিক্রম করে ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ও কি? সুব্রত সবিস্ময়ে দেখল দরজার দুপাশের দুটো ভেজানো কবাটের ফাঁক দিয়ে ম্রিয়মাণ একটা আলোকরশ্মি যেন অতি সন্তর্পণে বাইরে উঁকি দিচ্ছে ভয়ে ভয়ে। সুব্রত একবার চেষ্টা করলে দরজার ফাঁক দিয়ে কিছু দেখা যায় কিনা দেখবার, কিন্তু কিছুই দেখা যায় না। আঙুলের চাপ দিতেই ভেজানো দরজা আরও ফাঁক হয়ে গেল। ঘরের এক কোণে একটা হ্যারিকেন জ্বলছে। প্রচুর ধূম উদ্গীরণ করে হ্যারিকেনের চিমনিটা কালো হয়ে ওঠায় আলো অত্যন্ত মলিন বলে মনে হয়।
প্রথমটায় সেই মলিন আলোয় সুব্রত কিছুই দেখতে পেল না, কিন্তু পরক্ষণেই ভালো করে দৃষ্টিপাত করতেই সুব্রত ভয়ঙ্কর রকম চমকে উঠল। ও কি, সেই শালবনে দেখা পাগলটা না? কে একজন উপুর হয়ে ঘরের মেঝেতে পড়ে আছে। পাগলটা সেই ভূপতিত দেহের ওপর ঝুঁকে অত্যন্ত নিচু হয়ে কি যেন করছে। ডান হাতের পিস্তলটা বাগিয়ে বাঁ হাতে টর্চটা ধরে বোতাম টেপার সঙ্গে সঙ্গে সুব্রত আচমকা দরজা ঠেলে ঘরের মধ্যে লাফিয়ে পড়ল। টর্চের তীব্র আলোর ঝাপটা মুখের ওপর পড়তেই পাগলটা চমকে লাফিয়ে উঠল। কিন্তু ও কি, পাগলটার হাতে একটা উদ্ধত পিস্তল। সুব্রত থতমত খেয়ে দাঁড়িয়ে গেল। কে তুই? বল শিগগির, কে তুই? সহসা একটা উচ্চরলের হাসির প্রচণ্ড উচ্ছ্বাসে সমগ্র ঘরখানা উচ্ছ্বসিত হয়ে উঠল। পাগলটা হাসছে। সকলেই স্তম্ভিত বাক্যহারা। হঠাৎ পাগলটা হাসি থামিয়ে স্বাভাবিক গলায় ডাকল, সুব্রত। সুব্রত চমকে উঠল। কে? ভয় নেই, আমি কিরিটি। হ্যাঁ, কিরিটি তুই? এ কি বিস্ময়! সঙ্গে সঙ্গে শঙ্করও বলে উঠল, কিরিটি তুই? হ্যাঁ, কেন এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি শ্রীহীন কিরিটি রায়? কিন্তু ব্যাপার কি, মাটিতে পড়ে লোকটা কি? সুব্রত কিরিটির মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করল। বিমলবাবুর মৃতদেহ। কার? কার মৃতদেহ? অস্ফুট কণ্ঠে সুব্রত চিৎকার করে উঠল। কলিয়ারি সরকার বিমলবাবু, যাকে গ্রেপ্তার করবার জন্য তোমাদের আজকের রাত্রের এই দুঃসাহসিক অভিযান। বন্ধু, চলো বন্ধু, এবার বাসায় চলো। দারোগাবাবু, আপনার সঙ্গে যে কনস্টেবল দুটি এনেছেন তাদের এই মৃতদেহের জিম্মায় আজকের রাতের মতো রেখে চলুন, শঙ্করের বাংলোয় ফেরা যাক। চল সুব্রত, হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? গাম ইলাস্টিক দিয়ে এক মুখ দাঁড়ি করে চুলকে চুলকে প্রাণ আমার ওষ্ঠাগত হবার জোগাড় হলো। কিন্তু মানে, সুব্রত আমতা আমতা করে বলল। এর মধ্যে আবার কিন্তু কি হে ছোকরা? চল চল, রাত কত হলো তার খবর রেখেছিস? বাড়িতে চল, ধীরে সুস্থে সব বলবো। তাহলে বিমলবাবু? সুব্রতর কথা শেষ হলো না, কিরিটি বলে উঠল, আজ্ঞে না, ইউ আর মিস্টেকেন। বিমলবাবু খুনি নন। তবে? তবে আবার কি, অন্য লোক খুনি। কে খুনি? কাল সকালে বলবো, এখন চল বাংলোয় ফেরা যাক। কিন্তু আমার যে সব কেমন গোলমাল হয়ে যাচ্ছে কিরিটি, সুব্রত বললে। অর্থাৎ তুমি একটি হস্তি মূর্খ। শোন, কানে কানে একটা কথা বলি। সুব্রতর কানের কাছে মুখ নিয়ে চাপা স্বরে কিরিটি কি যেন ফিসফিস করে বলতেই সুব্রত লাফিয়ে উঠল। হ্যাঁ, বলিস কি? আশ্চর্য, আশ্চর্য! কিন্তু তার একটি ডান ও একটি বাঁ হাত ছিল যন্ত্রস্বরূপ। কিরিটি বললে, এই হতভাগ্য বিমলবাবু হচ্ছে বাঁ হাত। সে রাত্রে বাংলোয় ফিরে গরম জল করিয়ে কিরিটি ছদ্মবেশ ছেড়ে স্থির হতে হতে প্রায় রাত্রি 2:30 বেজে গেল। ঝুমনকে ডেকে শঙ্কর কিছু লুচি ও তরকারি করবার জন্য আদেশ দিতেই কিরিটি বাধা দিলে। আরে খেপেছিস শঙ্কর? এই রাত্রে কেন মিথ্যে ও বেচারিকে কষ্ট দিবি? তার চাইতে বল এক কাপ গরম গরম চা বানিয়ে দিক, আর তার সঙ্গে যদি ঘরে কেক বা বিস্কিট জাতীয় কিছু থাকে তবে 2-4টে দে, তাতেই হয়ে যাবে। ঘরে কেক ছিল। ঝুমন একটা প্লেটে করে কয়েকটা পাম কেক ও 1 কাপ চা এনে কিরিটির সামনে টিপয় নামিয়ে রাখতে রাখতে বললে, দিনা সাহেব, কয়েকটা লুচি ভেজে। কতক্ষণ বা লাগবে? কিরিটি হাসতে হাসতে বললে, ওরে না না, তুই শুতে যা, এতেই আমার হবে। কাল যদি এখানে থাকি তো বেশ করে পেট ভরে খাওয়াস। ঝুমন চলে গেল। কিরিটি জামার পকেট থেকে চুরুট বের করে তাতে অগ্নিসংযোগ করে মৃদু টান দিতে লাগলো। কিছুক্ষণ ধূমপান করার পর প্রায় ঠান্ডা চায়ের কাপটা তুলে নিতে নিতে বললে, কোল্ড টি উইথ আ বার্মা সিগার ইজ আ জয় ফর এভার। সকলে একসঙ্গে হেসে উঠল কিরিটির নিজস্ব কবিতা শুনে। কিন্তু আমার শরীর যে ঘুমে ভেঙে আসছে শঙ্কর, শীঘ্রই কোথায় শুতে দিবি বল? কিরিটি শঙ্করের মুখের দিকে তাকিয়ে বলল। শঙ্কর নিজের ঘরেরই এক পাশে একটা ক্যাম্প খাটে কিরিটির শোয়ার বন্দোবস্ত করে দিল। কিরিটি শয্যার ওপরে গা এলিয়ে দিয়ে লেপটা টেনে নিল। পরের দিন সকালে শঙ্কর ঘুম ভেঙে উঠে বসেছে।
এমন সময় একজন সাঁওতালকুলি ছুটতে ছুটতে এসে হাজির। বাবু, হুজুর মালিক এসেছেন গো। মালিক কখন এলেন? কাল রাতে বাবু। কে কাল রাতে এসেছেন শঙ্কর? চমকে ফিরে তাকিয়ে দেখি খোলা দরজার ওপারে দাঁড়িয়ে কিরিটি। খনির মালিক সুধাময়বাবু কাল রাত্রে এসেছেন। যা, তাড়াতাড়ি মনিবের সঙ্গে একবার মোলাকাত করে আয়। হ্যাঁ, যাই। হাত মুখ ধুয়ে শঙ্কর তখনই মনিবের সঙ্গে দেখা করতে ছুটল। খনির অল্প দূরে মাঠের মধ্যে একটা বাংলো প্যাটার্নের বাড়ি। খনির দুজন অংশীদার, হনুমান প্রসাদ ঝিনঝুনওয়ালা আর সুধাময় চৌধুরী। অংশীদারের মধ্যে কেউ কখনো এলে ওই বাংলো বাড়িতেই ওঠেন, অন্য সময় বাংলো তালাচাবি দেওয়াই থাকে। শঙ্কর যখন এসে বাংলো বাড়িতে প্রবেশ করল, সুধাময় বাবু তখন ঘুম ভেঙে উঠে বসে ধুমায়িত চায়ের সঙ্গে গরম গরম লুচির সদ্ব্যবহার করছেন। ভৃত্যকে দিয়ে সংবাদ পাঠাতেই শঙ্করের ভিতরে ডাক এলো। বহুমূল্য আসবাবপত্রে সাজানো কক্ষখানি গৃহস্বামীর পরিচয় দেয়। একটা বেতের চেয়ারে বসে সুধাময়বাবু প্রাতরাশ খাচ্ছিলেন। শঙ্কর ঘরে ঢুকে হাত তুলে নমস্কার জানালো। নমস্কার স্যার। নমস্কার, বসুন বসুন। আপনি এখানকার নতুন ম্যানেজার শঙ্কর সেন? আজ্ঞে। বেশ বেশ। শঙ্কর একটা চেয়ার টেনে নিয়ে বসল। ওরে কে আছিস, ম্যানেজার বাবুকে চা দিয়ে যা। সুধাময় বাবু হাঁক দিলেন। না না, ব্যস্ত হবেন না, এইমাত্র বাড়ি থেকে চা খেয়ে বেরোচ্ছি। তাতে আর কি, অ্যাড আ কাপ মোর, কোনো হার্ম নেই। শঙ্কর সুধাময় বাবুর দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। উঁচু লম্বা বলিষ্ঠ চেহারা, মাথার মাঝখানে সিঁথি, চোখা নাক, চোখ দুটি ক্ষুদ্র ক্ষুদ্র কিন্তু বেশ লালচে। শিকারী বিড়ালের মতো সদা চঞ্চল, অস্থির ও সজাগ। গায়ের রং আবলুস কাঠের মতো কালো। ভদ্র বেশ না হলে সাঁওতালদেরই একজন ধরা যেতে পারে অনায়াসেই। গায়ে বাদামি রঙের দামি সার্জের গরম স্যুট। ভৃত্য চা দিয়ে গেল। শঙ্কর চায়ের কাপটা টেনে নিল। তারপর মিস্টার সেন, আপনাদের কাজকর্ম কেমন চলছে? মন্দ না, তবে পরপর এমনভাবে খুন হওয়ায় এখানকার কুলি কামিনদের মধ্যে ভীতি সৃষ্টি হয়েছে। তাছাড়া কাল রাত্রে আমাদের সরকার মশাই বিমলবাবু অদৃশ্য আততায়ীর হাতে নিহত হয়েছেন। কে নিহত হয়েছে? বিমলবাবু। দ্য ভিলেন, rightly served. I hated him most amongst my employees, but I am also determined to give up my shares. I'm really fed up with all this. ঝুনঝুনওয়ালাও আজই বিকেলের দিকে এসে পৌঁছচ্ছেন। শুনলাম তিনিও বেচে দেবেন তার শেয়ার। মনিবকে নিয়ে ঘুরে ঘুরে কাজকর্ম দেখে শঙ্করের বাংলোয় ফিরতে ফিরতে বেলা 2টো বেজে গেল। সন্ধ্যার ধূসর ছায়া ধরিত্রীর বুকে যেন রহস্যের জবনিকার মতো নেমে এসেছে। শঙ্করের ডাক বাংলোয় সকলে একত্রিত হয়েছে। খনির 2 অংশীদার সুধাময় চৌধুরী ও হনুমান প্রসাদ ঝুনঝুনওয়ালাও, সুব্রত, কিরিটি, দারোগাবাবু ছদ্মবেশে ও শঙ্কর নিজে। কিরিটি বলেছে আজ অপরাধীকে সকলের সামনে প্রকাশ করে বলবে এবং হাতে হাতে দারোগাবাবুর জিম্মায় দিয়ে দেবে। সুধাময়বাবু ও ঝুনঝুনওয়ালা দুজনেই বলেছেন অপরাধীকে ধরিয়ে দিতে পারলে দুজনেই 5,000 করে 10,000 টাকা কিরিটিকে পুরস্কার দেবেন। কিরিটি বলতে লাগলো, Before I mention the name, let me have my reward first of all, with the promise that if I fail, I will return the same. সুধাময় ও ঝুনঝুনওয়ালা দুজনেই হাসতে হাসতে 5,000 করে 10,000 টাকার দুখানা চেক লিখে দিলেন। এই নিন। তাহলে আপনারা সকলে শুনুন। এই খনি অভিশপ্ত নয়, ভূতের আস্তানাও নয়, প্রচুর লাভের খনি। এবং আজ পর্যন্ত এই খনিতে যতগুলো খুন হয়েছে তার জন্যে সর্বাংশে দায়ী খনির অন্যতম অংশীদার স্বয়ং সুধাময় চৌধুরী। ঘরের মধ্যে বজ্রপাত হলেও বোধহয় এতটাকেও চমকে উঠত না। প্রবল ব্যঙ্গ মিশ্রিত স্বরে সুধাময় বাবু প্রচণ্ড হাসির তুফান তুলে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তার এক হাত
প্যান্টের পকেটে। সহসা পিস্তলের গর্জন শোনা গেল, গুড়ুম। ও! একটা বেদনার্ত চিৎকার করে সুধাময় বাবু এক পাশে টলে পড়লেন, এক হাত দিয়ে ডান দিকের পাঁজরা চেপে ধরে। অন্য হাত থেকে একটা রিভলভার ছিটকে পড়ল। শয়তান কুকুর, তোকে কুকুরের মতোই গুলি করতে বাধ্য হলাম। দারোগা সাহেব গর্জন করে উঠল, না হলে তুই হয়তো এখনই আমায় গুলি করতিস। জীবনে হয়তো আজ এই প্রথম সত্যিকারের গুলি করতে বাধ্য হলাম, কিন্তু তার জন্য আমার এতটুকু অনুশোচনা হচ্ছে না। যে নৃশংস এতগুলো খুন পর পর করতে পারে, তার একমাত্র শাস্তি পাগলা কুকুরের মতো গুলি খেয়ে মরা। উফ! কিরিটি বাবু, আপনার কথাই ঠিক। অতি লোভ সত্যি শেষ পর্যন্ত আমার মৃত্যুর কারণ হলো। হ্যাঁ, স্বীকার করছি আমি সব খুন করেছি। ধীরে ধীরে হতভাগ্য সুধাময় চৌধুরীর প্রাণবায়ু বাতাসে মিশে গেল। সহসা যেন নাটকের জবনিকাপাত ঘটল। ঘরের সব কটি প্রাণী স্তব্ধ, কারো মুখে কোনো কথা নেই। কিরিটি এতক্ষণে চেয়ার টেনে নিয়ে বসল। এবারে আমি আমার বক্তব্য সব সংক্ষেপে শেষ করব, কেননা আজকের রাত্রের বাসেই আমায় ধরতে হবে। একটা কথা সর্বাগ্রে আপনাদের কাছে খুলে না বললে আমার এই ব্যাপারে এক্সপ্লেনেশনটা সহজবোধ্য হবে না। বর্তমানে এই যেখানকার কলিয়ারিটা দেখছেন, 50 বছর আগে এই কলিয়ারির পাশের ওই একটা কলিয়ারি হঠাৎ একদিন দ্বীপ্রহরে কোনো অজ্ঞাত কারণবশত ধসে যায়, এরূপ কিংবদন্তি আছে। তারপর থেকেই এখানকার আশেপাশের লোকেরা এ জায়গাটা সম্পর্কে নানা প্রকার মন গড়া বিভীষিকার কথা তুলে এটাকে অভিশপ্ত করে তোলে। এমনি করে দীর্ঘ 40টা বছর কেটে যায়, কেউ এর পাশে ঘেঁষে না। এমন সময় কলিয়ারি শুরু করবার ইচ্ছায় মিস্টার ঝিনঝিনওয়ালা ও সুধাময় চৌধুরী এদিকে ঘুরতে ঘুরতে এই অভিশপ্ত ফিল্ডটার সন্ধান পান এবং অচিরে এটার লিজ নেন 90 বছরের জন্য খুব সামান্য টাকায়। কিন্তু কাজ আরম্ভ করতে আরও বছর 4 কেটে যায়। তারপর কাজ শুরু হলো। কাজ বেশ এগুচ্ছে এবং ফিল্ড থেকে প্রচুর কয়লা উঠছে। এমন সময় শয়তান সুধাময়ের মনে কুমতলব জাগল। তিনি মনে মনে বদ্ধপরিকর হলেন ঝুনঝুনওয়ালাকে ফাঁকি দিতে। কিন্তু কেমন করে ঝুনঝুনওয়ালাকে সরানো যায় সে চিন্তা করতে লাগলেন। একদিন খনির কাজ পরিদর্শন করতে এসে সামান্য অজুহাতে খনির সরকার বিকাশবাবু ও ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট সত্যকিঙ্কর বাবুকে বরখাস্ত করে নিজের লোক বিমলবাবু ও চন্দন সিংকে নিযুক্ত করে গেলেন। চন্দন সিং ও বিমলবাবু ছিল সুধাময়বাবুর ডান ও বাঁ হাত, অপকর্মের প্রধান সঙ্গী বা সহায়ক। বিমলবাবু ও চন্দন সিং সুধাময়বাবুকে সকল সংবাদ সরবরাহ করত ও খনিটা ভৌতিক এই কিংবদন্তিকে আরও সুদৃঢ় করবার জন্য প্রোপাগান্ডা চালাতো দিবারাত্র নানাভাবে। সুধাময়বাবুর রং ছিল ঘোর কৃষ্ণবর্ণ। নিজে বহুকাল সাঁওতাল পরগনায় ঘুরে ঘুরে সাঁওতালদের সামাজিক রীতিনীতি ও আচার ব্যবহার কথাবার্তা পুরোপুরিভাবে আয়ত্ত করেছিলেন এবং যাতে করে তিনি অনায়াসে সাঁওতাল কুলিদের মধ্যে তাদের একজন দিব্যি সেজে ঘোষ মেজাজে একের পর এক খুন করে চলেছিলেন, অথচ কেউ কোনোদিন সন্দেহ করার অবকাশই পায়নি। সুব্রতকে পাঠিয়ে দিয়েই আমি গোপনে পরের দিন সকালেই পাগলের ছদ্মবেশে এখানে চলে আসি এবং চারিদিকে নজর রেখে ব্যাপারটা বোঝবার চেষ্টা করি। আমার কেন যেন মনে হয় যে খুন করছে এইভাবে পরপর ম্যানেজারদের সে এখানেই সর্বদা উপস্থিত থাকে। কিন্তু কিভাবে সে এখানে থাকতে পারে? কর্মচারীদের মধ্যে একজন হয়ে থাকা তার পক্ষে সম্ভব নয়, কেননা তাতে চট করে ধরা পড়বার সম্ভাবনা খুব বেশি। তবে কেমন করে সে নিজেকে লুকিয়ে রাখতে পারে? অথচ এই কথা যখন অবধারিত, এখানে সর্বদা উপস্থিত না থাকলে চারিদিক দেখে শুনে তার পক্ষে খুন করা সম্ভব হয় না, তখন নিশ্চয়ই কুলিদের মধ্যেই তাদের একজন হয়ে নিজেকে লুকিয়ে রেখেছে। সঙ্গে সঙ্গে অনুসন্ধান শুরু করে দিই এবং এখানে আসবার দিন রাত্রে যখন কুলিদের মধ্যে একজন খুন হলো
সে সময় আমি কুলিদের ধাওড়ার মধ্যেই কুলি সেজে উপস্থিত ছিলাম। কুলিটাকে খুন করে সুধাময় কুলির ছদ্মবেশে যখন পালায়, তখন আমি অন্ধকারে অনুসরণ করে তার ঘরটা দেখে আসি। বিমলবাবু ও চন্দন সিংয়ের সাহায্যে 9 জন কুলিকে রাতারাতি ধানবাদে কাজের অছিলায় হাঁটা পথে রেল লাইন ধরে প্রচুর টাকা ঘুষ দিয়ে বিদেয় করে। মাত্র 1 জন কুলি নিয়ে বিমলবাবুর সাহায্যে রামলোচনের জামার পকেট থেকে চাবি চুরি করে খনির মধ্যে নেমে ডিনামাইট দিয়ে পিলার ধসিয়ে 13 নম্বর কাঁথি ভাঙা হয়, তাও আমার নজর এড়ায় না। সুব্রত, তুই রুমালে বাঁধা পোলতেও ডিনামাইট পেয়েছিস। পরের দিন সকলে জানল 10 জন লোক মারা গেছে, যদিও মারা গেল 1 জন মাত্র। এটা শুধু কুলিদের মধ্যে ভয়ঙ্কর ভয় সঞ্চার করার জন্য সাজিয়ে করা হয়েছিল। ম্যানেজারদের মারা হয় চারিদিকে সকলের মনে একটা ভয়াবহ আতঙ্ক জাগাবার জন্য, যাতে করে খনির কাজ বন্ধ হয়ে যায় এবং খনির কাজ বন্ধ হয়ে গেলে নিজে শেয়ার ছেড়ে দেবার ভান দেখিয়ে ঝুনঝুনওয়ালাকে দিয়ে তার শেয়ারও বিক্রি করিয়ে বেনামিতে সমগ্র খনিটা কিনে নিলেই কাজ হাসিল হয়ে যায়। সব কিছু প্রায় হয়ে এলো। সুধাময় ঝুনঝুনওয়ালার সঙ্গে চিঠিপত্র লিখে যখন সব ঠিক করে ফেলল, তখন তার অপকর্মের সহায়ক বিমলবাবু ও চন্দন সিংকে সরাবার মতলব করল। গতকাল বিমলকে মারলেও চন্দন সিং নাগালের বাইরে পালিয়ে গেল, কেননা প্রভুর মনোনতগত ইচ্ছাটা সে আগেই টের পেয়েছিল। মেটালিক নেলস পরে তাতে বিষ মাখিয়ে হাতের আঙুলে পরে তার সাহায্যে গলা টিপে সুধাময় কাজ হাসিল করত। স্ট্র্যাঙ্গল করবার সময় সেই মেটালিক নেলস গলার মাংসে বসে গিয়ে বিষের ক্রিয়ায় মৃত্যু ঘটাতো। এখন কথা হচ্ছে, শার্দুলের ডাক যেটা শোনা যেত সেটা আর কিছুই নয়, সুধাময় নিজেই মুখ দিয়ে বাঘের হুবহু নকল করতে পারত। তোমরা হয়তো শুনে থাকবে একজন অবিকল পশু পক্ষীর ডাক মুখ দিয়ে অনুকরণ করতে পারে। এটা একটা মানুষকে ভয় দেখাবার ফন্দি। তাছাড়া খুব উঁচু চিল ও হিলওয়ালা এক প্রকার কাঠের জুতো পরে গায়ে একটা ধূসর বর্ণের ওড়না চাপিয়ে সুধাময় মাঠের মধ্যে দিয়ে দ্রুত বেগে চলত। একে সে একটু বেশি রকম লম্বা ছিল, তার ওপর কাঠের জুতো পরাতে তাকে বেশ অস্বাভাবিক রকম বলেই মনে হতো। কাঠের জুতো ব্যবহার করবার মধ্যে আর একটা মতলব ছিল, পায়ের ছাপ পড়তো না। সুব্রতকে মারবার জন্য একটা সাঁওতাল কুলিকে সুধাময় বাবুই এনগেজ করেছিল। কুলিটা বিষাক্ত তীর ছুঁড়ল, কিন্তু আনসাকসেসফুল হলো। কিন্তু সুব্রতকে ছোড়া তীরের সঙ্গে সঙ্গে সুধাময় লোকটাকে গুলি করে মারে। আমি সেই সময় ওদের পিছনে ফলো করতে করতে উপস্থিত ছিলাম বলে সব ব্যাপারই নিজের চোখের সামনে ঘটতে দেখেছি। এই হলো এখানকার খনির মৃত্যু রহস্য। কিরিটি চুপ করল। আমাদের গল্প এখানেই শেষ হলো। একদম ঠিক, আমার গল্প এখানেই আজকে শেষ হলো। কেমন লাগলো গল্প চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিন, যাতে নতুন গল্পের আপডেটস আপনারা পেয়ে যান। আবারও বলছি, আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলোই কিন্তু আমাদের ইন্সপায়ার করে ভালো কাজ করার জন্য। আশা করব আপনাদের কাছ থেকে এইটুকু হেল্প, এইটুকু কোঅপারেশন পাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।